বিশেষ করে হাসান আব্দুল্লাহ সেনাপ্রধানের বিরুদ্ধে যেসব অভিযোগ করেছেন সেসব অভিযোগ নিয়ে সেনাপ্রধান তার জবাব দিয়েছেন এবং জবাবে এগুলোর সত্যতা সহ আরো অনেক কিছু উঠে এসেছে। আগ্রহ দেখিয়েছিল, সেনাপ্রধান কিন্তু ওদেরকে মিটিংয়ে ডাকেননি। তো সেক্ষেত্রে এই যে হাসনাত এবং সার্জিস তারা সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বসেছিলেন, এটা কি ব্যক্তিগত ছিল নাকি তাদের যে পার্টি নাগরিক পার্টি এটার পক্ষ থেকে তাদেরকে পাঠানো হয়েছিল, এটা কিন্তু স্পষ্ট না। সার্জিস আলম ক্যান্টনমেন্ট নিয়ে যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন সেনাবাহিনীর সদর দপ্তর। তারা সেটাকে মিথ্যাচার জানিয়েছেন। পাশাপাশি সেনাবাহিনীকে নিয়ে হাসনাতের বক্তব্যকে মিথ্যাচার বলেছেন নেত্র নিউজ। তো হাসনাত আব্দুল্লাহ কেন আসলে সেনাবাহিনীকে নিয়ে বা ক্যান্টনমেন্ট নিয়ে সেনাবাহিনীকে নিয়ে এরাও মিথ্যাচার ছড়ালো, এই বিষয়ে আলোচনা করবো। এর আগে এই বিষয়টি বিশ্লেষণ করেছেন কাজী হেমায়েতুদ্দিন ভাই, আমরা তার আলোচনা শুনবো, এরপর বিস্তারিত কথা বলবো। একটা গরম খবর দেওয়ার জন্য এই মধ্যরাতে আবারও চলে আসলাম আপনাদের কাছাকাছি। আশা করি ঠিক মতো শুনতে পাচ্ছেন। আমরা এই সাম্প্রতিক ইস্যুতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটা বক্তব্য পেয়েছি। তার পক্ষ থেকে তার বক্তব্য উপস্থাপন করেছেন একজন কর্মকর্তা নেত্র নিউজের কাছে, এবং এই নেত্র নিউজের এই সংবাদ প্রকাশ করার পরে তাদের ওয়েবসাইটে মানে এত লোক একসঙ্গে ঢোকার চেষ্টা করতেছে যেটা জাম হয়ে গিয়েছে, বাট তারপরে তারা তাদের ফেসবুকে ডিটেলসটা লিখে দিয়েছে। তো সেখানে অনেক কিছু উঠে এসেছে। বিশেষ করে হাসান আব্দুল্লাহ সেনাপ্রধানের বিরুদ্ধে যেসব অভিযোগ করেছেন সেসব অভিযোগ নিয়ে সেনাপ্রধান তার জবাব দিয়েছেন এবং জবাবে এগুলোর সত্যতা সহ আরো অনেক কিছু উঠে এসেছে। তো সেনা সদর বলেছে যে হাসনাতের বক্তব্য অত্যন্ত হাস্যকর এবং অপরিপক্ক গল্পের সম্ভার। মানে হাসনাত যা বলেছেন তা খুবই হাস্যকর এবং অপরিপক্ক গল্প, মানে ওই গল্প ওই যে গোজামিল দিয়ে মানে না গল্প, ওইরকম গল্প আর কি। তো আওয়ামী লীগের সংশোধিত একটা পক্ষের রাজনৈতিক পুনর্বাসনে রাজি হতে সেনানিবাস থেকে চাপ পাওয়ার বিষয়ে এই জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ যে দাবি করেছেন তার প্রতিক্রিয়ায় এই কথাগুলো বলেছে সেনাবাহিনী সদর দপ্তর। যে আওয়ামী লীগের একটা অংশ যারা আসলে কোনো ২ নম্বরের সঙ্গে জড়িত না, সাবের হোসেন চৌধুরী সহ যারা যারা আছে এদেরকে নিয়ে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসনের জন্য যে হাসনাত যে অভিযোগ করেছে যে হাসনাতকে চাপ দেওয়া হয়েছে তার প্রতিক্রিয়া জানিয়েছে এই সেনাবাহিনী সদর দপ্তর। শনিবার নেত্র নিউজকে দেওয়া সেনা সদরের এক বিবৃতিতে স্বীকার করে নেওয়া হয়েছে যে ক্যান্টনমেন্টে খোদ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে কিন্তু 11ই মার্চ 2:30 হাসনাতের এবং সার্জিসের বৈঠক হয়েছিল। তবে হাসনাত যে বলেছিলেন যে ক্যান্টনমেন্ট থেকে আমাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে গিয়ে আমাকে আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে প্রস্তাব দেওয়ার পরে চাপ দেওয়া হয়েছে, এটা আবার পুরোপুরি এই অভিযোগ অস্বীকার করেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে না, এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি, তবে বৈঠক হয়েছে। আর বর্তমানে আপনারা জানেন যে হাসান আব্দুল্লাহ তার দলের আরেকজন মুখ্য সমন্বয়ক সার্জিস আলম, এবং সেনা সদর বলেছে, সেনাপ্রধান বলেছেন যে তিনি ডাকেননি, বরং এই হাসনাত এবং সার্জিস আলম উভয়ই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে দেখা করার জন্য অনেকদিন ধরেই অপেক্ষা করতেছিলেন এবং তারপরেই সেনাপ্রধান সময় দিয়েছেন। এবং বাংলাদেশের গণঅভ্যুত্থানে এই যে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে এই নতুন ভাবে পুনর্বাসনের বিষয়ে সেনাপ্রধানের কাছ থেকে ভারতের পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। সেনাপ্রধান ভারতের পরিকল্পনায় আওয়ামী লীগকে নতুন রূপে পুনর্বাসন করতে চান। গত শুক্রবার হাসনাত তার ফেসবুক পোস্টে এরকমই একটা পোস্ট করেছিলেন, যা আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনে বিশাল আলোড়ন সৃষ্টি করেছে, এতে কোনো সন্দেহ নাই। তো এরই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর প্রধানের সঙ্গে নেত্র নিউজ যোগাযোগ করলে তখন তিনি
একজন মুখপাত্রের মাধ্যমে বক্তব্য দেন। হাসনাতের বক্তব্যকে সেনাপ্রধান বলেন যে এটা সম্পূর্ণ একটি রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছুই না। এছাড়া এই 27 বছর বয়সী এই হাসনাতের বক্তব্যকে অত্যন্ত হাস্যকর এবং অপরিপক্ক গল্পের ভান্ডার বলে আখ্যা দিয়েছেন সেনাবাহিনী। আপনারা জানেন যে বাংলাদেশে আগস্ট মাসে যে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, তার সূচনা হয়েছিল কোটা আন্দোলন, তারপরে বৈষম্য বিরোধী আন্দোলন, তারপরে এক দফায়। তো এই সব আন্দোলনে কিন্তু হাসনাত এবং সার্জিস তারা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। এবং এই 5ই আগস্টে হাসিনার পতনের পর গঠিত যেই নতুন অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভা, ওই আন্দোলনের সঙ্গেও কিন্তু 3জন ছাত্রনেতা দায়িত্ব পালন করেন। যে মন্ত্রিসভায় ছিলেন নাহিদ পদত্যাগ করছেন, তারপরে ওই যে মাহফুজ আছেন, তারপরে ওই যে আসিফ আছেন। তো শুক্রবার ফেসবুক পোস্টে হাসনাত দাবি করেন যে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন এবং ঢাকার সাবেক মেয়র ফজলে নূর তাপসকে সামনে রেখে একটা রিফাইন্ড আওয়ামী লীগ মানে সংশোধিত আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এবং এরপর তিনি সুনির্দিষ্ট করে বলেন যে সেনানিবাস থেকে 11ই মার্চ দুপুর 2টা 30 মিনিটে এক বৈঠকে তাদেরকে এই নতুন আওয়ামী লীগকে মেনে নিতে সমঝোতা এবং আওয়ামী লীগের সঙ্গে ওদের সংসদে আসন ভাগাভাগির প্রস্তাব দেওয়া হয়। তার এই পোস্টের পর ওই রাতেই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সংবাদ সম্মেলনও ডাকা হয় এবং সেখানে নেত্র নিউজের একজন প্রতিবেদক হাসাতকে প্রশ্ন করেছিলেন যে সেনানিবাসে তিনি যে বৈঠকের কথা বলতেছেন, তিনি কিন্তু নাম বলেননি, বলেছেন ক্যান্টনমেন্টে বৈঠক হয়েছে। ক্যান্টনমেন্টে তো ক্যান্টনমেন্ট বলতে কি বোঝায়? সেখানে সেনাবাহিনীর প্রধান হতে পারে বা অন্যান্য জেনারেলরা হতে পারেন, লেফটেন্যান্ট কর্নেল হতে পারেন। তাহলে কি এই বৈঠকটা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে হয়েছিল কিনা, নাকি অন্য কারোর সঙ্গে হয়েছিল? কিন্তু হাসনাত এই বিষয়ে সরাসরি কোনো জবাব দেননি। তিনি বলেন যে আমি তো সেখানে ক্যান্টনমেন্ট উল্লেখ করেছি, এখন আপনারা ক্যান্টনমেন্টে কথা বলে দেখেন কে ছিল। আরেক সাংবাদিক হাসনাতকে জিজ্ঞেস করেন যে কার উদ্যোগে বৈঠকটি হয়েছিল। তো এই জবাব হাসনাত বলেন যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা এবং বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে বিভিন্ন প্রশ্ন ছিল। এসব বিষয়ে কথা বলার জন্য সেনাপ্রধান আমাদেরকে সেখানে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। কিন্তু সংবাদ সম্মেলনের পরে নেত্র নিউজের একজন প্রতিবেদক আবারও বিষয়টি নিয়ে প্রশ্ন করলে হাসনাত আর কোনো জবাব দেননি। অপরদিকে নেত্র নিউজকে পাঠানো যে বিবৃতি দিয়েছে সেনা সদর, তারা পাঠিয়েছে, সেখানে তারা নিশ্চিত করেছে, মানে সেনা সদর নিশ্চিত করেছে যে আসলে হাসনাত এবং সার্জিসের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গেই বৈঠকটা হয়েছিল। মানে হাসনাত এবং সার্জিস সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গেই ওই বৈঠকটা করেছিলেন। তবে বৈঠকটা হয়েছিল কিন্তু হাসনাত এবং সার্জিসের আগ্রহে, সেনাপ্রধান ওদেরকে ডাকেননি। সেনা সদর বলা হয়, মানে সেনা সদর কিন্তু ওয়াকারুজ্জামানের বক্তব্যটা দিয়েছে। সেখানে সেনা সদর বলেছে যে হাসনাত এবং সার্জিস আলম দীর্ঘদিন ধরেই সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে একটা সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ করেছিলেন। পরবর্তীতে সার্জিস আলম গত 11ই মার্চ সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে ফোন দিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চান। এর পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর প্রধান তাদেরকে সেনা সদরে আসার আমন্ত্রণ জানান। অতঃপর 11ই মার্চ দুপুর 2টা 30 মিনিটে, মানে এটা সেনাবাহিনীর বক্তব্য আর কি, এটা সেনা প্রধানের বক্তব্য যে 11ই মার্চ দুপুরে 2টা 30 মিনিটে সাদ্দিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ সেনা সদরে না এসে সরাসরি সেনা ভবনে সেনাবাহিনীর প্রধানের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করেন। পরবর্তীতে সেনাপ্রধান অফিসিয়াল কার্যক্রম শেষ করে সেনা ভবনে এসে এই দুজনের সঙ্গে দেখা করেন। তো সেনাবাহিনীর প্রধানের সঙ্গে ঠিক কি আলোচনা হয়েছিল তা কিন্তু নেত্র নিউজ নিশ্চিত করতে পারেনি। তবে সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিটের একজন সিনিয়র কর্মকর্তা পৃথকভাবে নেত্র নিউজকে বলেছেন যে ছাত্রনেতা যে সার্জিস এবং হাসনাত তারাই কিন্তু আগ বাড়িয়ে সেনাপ্রধানের সঙ্গে
মিটিং করার আগ্রহ দেখিয়েছিল, সেনাপ্রধান কিন্তু ওদেরকে মিটিংয়ে ডাকেননি। তো সেক্ষেত্রে এই যে হাসনাত এবং সার্জিস তারা সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বসেছিলেন, এটা কি ব্যক্তিগত ছিল নাকি তাদের যে পার্টি নাগরিক পার্টি এটার পক্ষ থেকে তাদেরকে পাঠানো হয়েছিল, এটা কিন্তু স্পষ্ট না। এবং এই যে হাসনাত এবং সার্জিস তারা যে গিয়েছে, এটা কি তার যে দুই বন্ধু আছে যে আসিফ এবং মাহফুজ, এরা কি জানতো যারা সরকারে আছে, বা এটা কি নাহিদ জানতো, এটা স্পষ্ট না। তবে শনিবার সিলেটে একটা ইফতার মাহফিলে এই দলটির আরেক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে হাসনাতের যে ফেসবুক পোস্ট সেনাপ্রধানকে কেন্দ্র করে এটা সম্পূর্ণ শিষ্টাচার বর্জিত। তার মানে এই যে এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে হাসনাত যে বক্তব্য দিলেন বা আসিফ যে ভিডিও দিলেন, এটাকে শিষ্টাচার বহির্ভূত বলতেছেন তারই দলের আরেকজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। তার মানে নিজেদের মধ্যে কিন্তু একটা বিভেদ আছে। তো এই বিষয়ে এই জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সাজিস আলম তাদের বক্তব্য চেয়েছেন এত্র নিউজ, কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের বক্তব্য পাওয়া যায়নি, অনেক রাত্র হয়ে গিয়েছে। কালকে সকালে হয়তো আরেকবার ট্রাই করে দেখতে পারবে যে সেনাপ্রধানের এই যে এই বক্তব্য নিয়ে আসলে এই হাসনাতের বক্তব্য কি, হাসনাতের কিভাবে দেখছেন। এই যদিও যদিও গতকালকে হাসনাত বা সার্জিস বা নাসিরউদ্দিন পাটোয়ারি তারা বলেছেন যে সেনাবাহিনীর সঙ্গে বা সেনাপ্রধানের সঙ্গে আমাদের কোনো দূরত্ব নাই, আমরা একে অপরের বন্ধু। এই তো হাসনাত শুক্রবারে যে ফেসবুক পোস্টটা দিয়েছেন এটার পরই তো মানে শুরু, মানে আগুন জ্বলা শুরু আর কি। এটাতে প্রায় 9 লক্ষ লাইক, মন্তব্য, শেয়ার এগুলা। তো এগুলা বলা হয়েছে এবং হাসনাত বলতে চেয়েছেন যে বিএনপি জামাত সহ অন্যান্য দলও নাকি এই সংশোধিত আওয়ামী লীগকে মেনে নিয়েছে, যেটা সেনাপ্রধান তাদেরকে বলেছেন। এখানে হাসনাত বলেন যে আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন ভাগাভাগির, মানে আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি করে যাতে আমরা আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের প্রস্তাব মেনে নেই। আমাদেরকে বলা হয় যে ইতিমধ্যেই একাধিক রাজনৈতিক দলকে প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেই দলগুলো শর্ত সাপেক্ষে আওয়ামী লীগের পুনর্বাসনে রাজি হয়েছে, এবং একটা বিরোধী দল থাকাচ্ছে একাধিক দুর্বল বিরোধী দল আওয়ামী লীগ সহ থাকলে ভালো না? যেমন যেমন মনে করেন যে বিএনপি ক্ষমতায় আসলো, জামাত থাকলো, তোমরা থাকলা, আওয়ামী লীগ থাকলো, অনেকগুলো ছোট ছোট বিরোধী দল থাকলো, ভালো না? এইভাবে সেনাপ্রধান ওদেরকে বুঝিয়েছেন। এবং হাসাদ আরো বলেন যে তার ফেসবুক পোস্টে যে আমাদেরকে আরো বলা হয় যে এই রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ হাসিনার অপরাধ স্বীকার করবে, শেখ হাসিনাকে বহিষ্কার করবে এবং তারা বলবে যে আমরা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবো, এমন প্রতিশ্রুতি দিয়ে জনগণের সামনে হাজির হবে। তবে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে সেনা সদর যেই বক্তব্য দিয়েছে, মানে সেনাবাহিনীর প্রধান তার মুখপাত্রের মাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, সেখানে কিন্তু সেনা প্রধান এটা অস্বীকার করেননি। মানে আওয়ামী লীগ নিয়ে যে আসল আলোচনা হয়েছে হাসনাত এবং সাজিদের সঙ্গে, এটা কিন্তু সেনাপ্রধান অস্বীকার করেননি। সেনাপ্রধান বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা প্রসঙ্গ আসে, মানে অনেক কথা হয়েছে। মানে সেনাপ্রধান বলতেছেন যে সামগ্রিক বাংলাদেশ বিষয়ে অনেক কথা হয়েছে, বাট সেখানে হঠাৎ করে আওয়ামী লীগ প্রসঙ্গ আসছে, আসার পরে সেনাপ্রধান শুধু তার নিজের যে মতামত, সেই মতামতটাই তিনি হাসনাত এবং সাজিদকে বলেছেন, তিনি কোনো কিছু চাপিয়ে দেননি। ওই যে হাসনাত বলেছেন, যে জেনারেল ওয়াকার বলেছেন যে ইউ নো নাথিং, ইউ আর ইনএক্সপিরিয়েন্সড ফুল, তারপরে তোমাদের বয়স 27 আর আমার বয়স চাকরির বয়স 40 বছর, যদি আওয়ামী লীগ না আসে তাহলে ইনক্লুসিভ ইলেকশন হবে না, এবং যদি দেশে অশান্তি হয় এর জন্য তোমরা দায়ী থাকবা। হাসনাত যেই অভিযোগগুলো করেছেন এটা আবার সেনাপ্রধান অস্বীকার করেছেন। সেনাপ্রধান বলেছেন যে আলোচনা হয়েছে অনেক বিষয়ে, এই সময় আওয়ামী লীগের প্রসঙ্গ আসলে আমি যেটা মনে করি একজন নাগরিক হিসাবে, কারণ সেনাপ্রধানও তো নাগরিক, তার তো একটা মতামত আছে, আমি মতামত দিয়েছি, এ পর্যন্তই শেষ, আমি কিছু বলি নাই এর বেশি। তো এদিক দিয়ে দেখা যায় যে পরস্পর একটু ব্যতিক্রম। এবং সেনাপ্রধানের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে মানে এই যেই বিবৃতি দেওয়া হয়েছে সেনা সদরের থেকে, সেখানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলা হয় যে আওয়ামী লীগের যেসব নেতারা কোনো অপরাধ করেনি, যেমন তারা ক্লিন ইমেজের অধিকারী, তাদের সমন্বয়ে নতুন একটি আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে
অংশগ্রহণ যদি করে, তাহলে এই নির্বাচনটা একটু অংশগ্রহণমূলক, প্রতিদ্বন্দ্বিতামূলক, ফলপ্রসূ এবং আন্তর্জাতিক মহলে এই নির্বাচনটা অধিকতর গ্রহণযোগ্যতা পাবে। ইতিমধ্যেই ভারত, আমেরিকা, জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, ইংল্যান্ড সবাই কিন্তু চায় যে যাতে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে। এই কারণেই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বলেছেন যে তোমরা সকল রাজনৈতিক দল মিলে, তোমরা বিএনপি, জামাত, তারপরে আরো যারা যারা আছে সবাই মিলে একটা সিদ্ধান্ত নেও যে বর্তমান যে পরিস্থিতি, আন্তর্জাতিক মহলও চায় আওয়ামী লীগ নির্বাচন করুক, কাজে আমার প্রস্তাব হচ্ছে যে আওয়ামী লীগে যারা যারা অপরাধ করেছে, যারা যারা খুন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদেরকে বাদ দিয়ে কিছু ক্লিন ইমেজের লোক যেমন সাবরেশ চৌধুরী বা অন্য যারা, এদেরকে যদি আমরা দলে ভিড়াই, আওয়ামী লীগ তো ক্ষমতা যাইতে পারবেই না। আওয়ামী লীগ তো মাত্র কয়টা আসন পাইলে পাইতে পারে, 2-4টা, ওই যে গোপালগঞ্জ সহ বা মাদারীপুর সহ। বাট যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করানো যায়, তাহলে এই নির্বাচনটা ইউরোপ, আমেরিকা, ভারত সহ সমস্ত বহির্বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে। তো এটা হচ্ছে আমার অভিমত। এখন তোমরা, আমি চাই তোমরা বিএনপি, জামাত সহ অন্যান্য দল মিলে বসে, সরকারের সঙ্গে বসে ইউনূস সাহেব সহ একটা সিদ্ধান্ত নাও যে আওয়ামী লীগকে আসলে তোমরা আনবে কিনা। বাট তিনি কোনো চাপ দেননি, এটা হচ্ছে তার বক্তব্য। তো এখন আওয়ামী লীগের প্রসঙ্গে দেওয়া বক্তব্য, সেনাপ্রধান তার ওয়াকারুজ্জামান তার নিজের একটা চিন্তা বলে তিনি বলেছেন, কিন্তু তিনি যে হাসনাতকে বলেছেন যে ইউ নো নাথিং, ইউ আর আনএক্সপিরিয়েন্সড, ইউ আর ফুল, তারপরে ইংলিশে আরো কি বলেছেন যে তোমার বয়স 27 বছর আর আমার চাকরির বয়স 40 বছর, এইসব কিছু সেনাপ্রধান অস্বীকার করেছেন। এবং এই যে হাসনাত বলেছেন, যে সেনাপ্রধান বলেছেন যে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, বা যদি দেশে কোনো অশান্তি হয় কারণে তোমরা দায়ী থাকবা, এগুলো সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অস্বীকার করেছেন। তো এবং সেনা সদর বলেছেন যে প্রকৃতপক্ষে বিষয়টি কোনো ক্রমেই তাদেরকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে তাদেরকে চাপ প্রয়োগ করা, তাদেরকে চাপ দেওয়া, ভীতি প্রদর্শন করা, এইরকম কোনো ঘটনাই আসলে ঘটেনি। এবং বাংলাদেশ সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠিত সুশৃঙ্খল বাহিনীর প্রধান, সদ্য প্রতিষ্ঠিত যে রাজনৈতিক দল এনসিপি, তাদের সংগঠকদেরকে নিয়ে আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে চাপ দিচ্ছেন বা নির্দেশনা দিচ্ছেন বা হুমকি দিচ্ছেন, এটা অত্যন্ত হাস্যকর এবং অপরিপক্ক গল্পের সম্ভার বলে প্রতীয়মান হয়। মানে একটু একটু জটিল ভাষায় লেখছে। মানে মোট কথা হচ্ছে যে সেনাবাহিনীর প্রধান এই যেই নতুন যে দল হয়েছে, সেই দলের দুই নেতা হাসনাত এবং সার্জিস, এদেরকে নিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন বিষয়ে চাপ দিবেন, চাপ প্রয়োগ করবেন, হুমকি দিবেন, এটা অত্যন্ত অপরিপক্ক এবং হাস্যকর এবং মিথ্যা গল্পের সমাহার। যদিও নিজের যে ফেসবুক পোস্টে হাসনাত লিখেছেন যে সেনাপ্রধান আমাদেরকে হুমকি দেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতেই হবে, না হলে গ্রহণযোগ্য নির্বাচন হবে না, এবং তোমাদের অভিজ্ঞতা নাই, কোনো সমস্যা হইলে তোমরা দায়ী ইত্যাদি। তখন হাসনাত বলেন যে আলোচনার এক পর্যায়ে আমি বলি যে যেই দলটা কোনো ক্ষমা চায় নাই, যেই দলটা অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন? তখন মানে এটা হাসনাতের বক্তব্য আর কি। তখন সেনাপ্রধান রেগে মেগে বলেন যে ইউ পিপল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাট লিস্ট 40 ইয়ার্স, যেটা তোমাদের বয়সের চেয়ে বেশি। আর তাছাড়া আওয়ামী লীগ ছাড়া নির্বাচন ইনক্লুসিভ হবে না, অংশগ্রহণমূলক হবে না, এটা বলেছেন হাসনাত। তো এই বক্তব্যের বিপরীতে সেনাবাহিনীর প্রধান বলেছেন যে এই দুই ছাত্র সমন্বয়ক হাসনাত এবং সার্জিস আমার ছেলের বয়সী, আমি এদেরকে আমার ছেলের মতোই দেখি। তো এই কারণেই হাসনাত এবং সার্জিস তারা আমার সঙ্গে দেখা করতে আসছে, আমি খুবই খুশি হয়েছি। তখন আমি খুব স্নেহ বৎসল পরিবেশে তাদের সঙ্গে নানা ধরনের আলাপ করছি, একদম অনেক আলাপ, ওয়াইড ভাবে অনেক সময় দিছি।
তখন প্রাসঙ্গিকভাবেই একটার পর একটা নতুন দল গড়ছে, কংগ্রাচুলেশন করছি। নতুন দল কিভাবে একজন সিনিয়র মানুষ হিসাবে পরামর্শ দিচ্ছে কিভাবে আসলে এই দলটা মানুষের মন মানে মানুষের মন জায়গা করে নিতে পারে, শুভকামনা করেছি। এবং রাজনৈতিক পথটা কিভাবে চলবে পরবর্তীতে, কারণ ওদের বয়সও কম, এক্সপিরিয়েন্সও কম, বা সাহস আছে, নতুন দল খুলছে, যাতে এই দলটা সফলতা মানে সফল হয়, এজন্য অনেক বিষয় আলোচনা করছি। তো এই আলোচনার এক পর্যায়ে আসলে এই আওয়ামী লীগের কথা আসছে। তখন আমি আমার অভিমত ব্যক্ত করছি যে আওয়ামী লীগকে দেওয়া উচিত, যারা যারা নতুন, যাদের কোনো ইয়ে নাই আর কি, যে যাদের কোনো মামলা নাই। এটা তো শুধু আমি বলি নাই, এটা তো বিএনপি রিজভী সাহেবও বলতেছে। তারপরে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানও বলতেছে যে যাদের যেসব আওয়ামী লীগ করে, যাদের নামে কোনো মামলা নাই, ক্লিন ইমেজের লোক, তারা যদি আওয়ামী লীগ তারা যদি আসে, তারা যদি হাসিনাকে বহিষ্কার করে, পুরো শেখ পরিবারকে বহিষ্কার করে, এবং তারা ক্ষমা চায়, তাহলে তারা অংশগ্রহণ করুক, সমস্যা কি? তাহলে আমাদের এই যে নির্বাচনটা, এটার একটা ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেবিলিটি বাড়বে এবং প্রফেসর ইউনূসেরও সুনাম বাড়বে। আমি এটাই বলেছি, এর বাইরে আমি কোনো হুমকি টুমকি কিছু দেই নাই। এই তো এছাড়াও তারা একটা নতুন দল খুলছে, পরবর্তী নির্বাচনের ব্যাপারে তারা কি ধরনের রাজনৈতিক প্রস্তুতি নিব, অংশগ্রহণ করবে, এবং অন্যান্য যে সক্রিয়ভাবে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত যে দলগুলো আছে অলরেডি, যারা প্রতিষ্ঠিত, যেমন বিএনপি, জামাত, এরা কিভাবে অংশগ্রহণ করবে, এদের সঙ্গে কিভাবে প্রতিযোগিতা, একটা ওয়াইড একটা ডিসকাশন হয়েছে। এবং সেনাবাহিনীর প্রধানের সঙ্গে, এবং মানে বলেছেন যে সেনাবাহিনীর প্রধান বলেছেন যে আমার সঙ্গে দেখা করার 10 দিন পর ফেসবুকে হাসনাত এই ধরনের অনভিপ্রিত পোস্ট দেওয়াকে আমি মনে করি সম্পূর্ণ একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি। দেখা হইলো আমার সঙ্গে 11ই মার্চ, আর ফেসবুকে পোস্ট দিলেন 21শে মার্চ। তাহলে এই 10 দিন পর এই ধরনের দেখা করা, এটা স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছুই না। এই দর্শক, আপনারা জানেন যে হাসিনা সরকারের পতনের পর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি মানে খুবই আলোচনা চলে আসেন। ওই সময় তিনি বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং পরবর্তীতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনে তার ভূমিকা ছিল। যদিও আসিফ বলেছেন যে তিনি চান নাই, তিনি বলেছেন যে না, ইউনূস সাহেবকে আমি মানি না। পরে ছাত্ররা বাড়াবাড়ি করলে তিনি বলেছেন যে ঠিক আছে, আমি বুকে পাথর বেঁধে তোমাদের সিদ্ধান্ত মেনে নিলাম। এটা আসিফ বলেছে, সত্য মিথ্যে জানি না। তো এছাড়াও নির্বাচনের আয়োজনের যে সময়সীমা, এটা কখন হতে পারে, এই নিয়ে কিন্তু বিএনপি, জামাত, সরকার বিভিন্ন পক্ষের কাদা ছোড়াছুড়িতে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ভুলণ্ডিত হতে পারে ইত্যাদি বিষয়ে কয়দিন আগে সেনাপ্রধান আঙ্গুল উঁচিয়ে এভাবে সতর্ক বার্তা দিয়েছিলেন ইত্যাদি। তো বাংলাদেশের ইতিহাসে কিন্তু এই বহু রাজনৈতিক পট পরিবর্তনে সেনাবাহিনীর ভূমিকা ছিল। ঐতিহাসিকভাবেই এই দেশটিতে এখনো রাজনীতি এবং বিভিন্ন বেসামরিক কার্যক্ষেত্রে সেনাবাহিনীর কিন্তু একটা প্রভাব থাকে। এই প্রভাব একদম স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কিন্তু প্রত্যেকটা সরকারের উপরেই কম বেশি সেনাবাহিনীর প্রভাব ছিল, এবং রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে কিন্তু মুখ খোলেনি। সেনাবাহিনীর সঙ্গে আলোচনা হয়, সমালোচনা হয়, বিভিন্ন বিষয়ে মনোমালিন্য হয়, কিন্তু বড় বড় দলগুলো এসব বিষয়ে কখনো মুখ খুলে না। এই প্রথম বাংলাদেশের ইতিহাসে হাসনাত নামে একজন রাজনৈতিক নেতা, বর্তমানে ছাত্র নেতা, তরুণ, তিনি সেনাবাহিনীর প্রধানের বিরুদ্ধে মুখ খুললেন। যদিও সেনাবাহিনীর প্রধানের ওয়াকারুজ্জামানের ক্ষমতা কিন্তু নিতে পারতেন, কারণ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কিন্তু অনেকেই বলেছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। তখন যদি ওয়াকারুজ্জামান নিজেকে দেশটির নতুন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী ঘোষণা করতেন, তাহলে কিন্তু জনগণ তেমনটা প্রতিবাদ করতো না, কারণ ওই সময় হাসিনা পালিয়ে যাওয়ার আনন্দে আমরা এত আনন্দিত যে কে কি করলো না করলো তাতে কিছু, তাই না? কিন্তু সেনাপ্রধান ক্ষমতা নেননি, এবং তিনি সেনাপ্রধানের বা সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা সরকারকে সহযোগিতা করব। এবং ওয়াকারুজ্জামান 5 ওয়াক্ত নামাজ পড়েন, একজন মৃদুভাষী মানুষ। তারপরেও সেনাবাহিনীতে ওয়াকারুজ্জামানের অবস্থান, ভূমিকা ইত্যাদি নিয়ে কিন্তু একটা অস্বস্তি কিন্তু আছে। অস্বস্তি কিরকম, যে 626 জন লোককে আশ্রয় দিল, তারপর ওদেরকে ছেড়ে দিল, এটা নিয়ে একটা অস্বস্তি কিন্তু আছে, এটা সত্য। যদিও সেনাবাহিনীর প্রধান বলতেছেন যে ক্যান্টনমেন্ট কিন্তু পুলিশের জায়গা না, মানে 626 জনকে যে ছেড়ে দেওয়া হলো, সেখানে
সেনাবাহিনীর প্রধানের একটা বক্তব্য আমি একটা মাধ্যমে জেনেছি, তিনি বলেছেন যে ক্যান্টনমেন্টের ভিতর কিন্তু পুলিশের কোনো প্রবেশাধিকার নাই এবং ক্যান্টনমেন্ট কোনো ফৌজদারি অপরাধের জায়গাও না, এবং ওই সময় কিন্তু সেনাবাহিনীর প্রধানের সাহায্যও কিন্তু সরকার চায় নাই। তো এই সময় যারা আশ্রয় নিছে প্রাণের ভয়ে আশ্রয় নিছে, কারণ তারা বাইরে থাকলে তাদেরকে পাবলিক পিটিয়ে মেরে ফেলাইতো, কারণ তারা আওয়ামী লীগ করছে। এই কারণে এদের ভিতরে প্রায় 626 জনের মধ্যে 525 জনই ছিল পুলিশ এবং তার পরিবার, বাকি বিচারক ছিল, ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল, রাজনৈতিক নেতা ছিল, এমপি ছিল। এই তো এদেরকে সেনাপ্রধান বলছে আপনারা এখানে থাকেন, যখন মন চায় চলে যাবেন। তো বেশিরভাগই তখন যখন মন চায় তখন চলে গিয়া ওই বর্ডার পারে ভারতে চলে গেছে, বাট কিছুকে গ্রেপ্তার করা হয়েছে। তো সেনাপ্রধানের কথা হচ্ছে যে এটা তো মানে আমি তো সেনাপ্রধান, আমি আমি কি করব? তারা আমার কাছে আশ্রয় নিচ্ছে, আমি আশ্রয় দিছি। এখন তারা যদি ফৌজদারি অপরাধী হয় তাহলে সেটা ক্যান্টনমেন্ট থেকে বের করলে গ্রেপ্তার করতেও পারে। বাট বাট আমি এটা শিওর না যে সেনাপ্রধান আসলে তাদের কাছে কারা কারা আছে এই লিস্টটা আসলে সরকারকে দিয়েছিল কিনা, এটা আমি শিওর না। এখন অনেকেই বলেন যে ওই যে ওই সাবর হোসেন চৌধুরী তো গ্রেপ্তার হওয়ার পর মুক্তি পেয়েছে, সেখানে সেনাপ্রধানের একটা একটা হাত আছে। আবার ওই যে মোটা মহিলা শিরিন শারমিন, সেও নাকি এখনো ক্যান্টনমেন্টেই আছে। এগুলো এগুলো শুনি আর কি। তো এইসব বিষয় নিয়ে কিন্তু একটা অস্বস্তি আছে, কিন্তু অস্বস্তি থাকলেও কিন্তু সেনাপ্রধানের যে পদত্যাগ এটা কিন্তু কেউ চায় না। সবাই চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, কিন্তু সেনাপ্রধানের পদত্যাগ চায় না। সেনাপ্রধানের পদত্যাগ চায় শুধু ইউটিউবার পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন। কিন্তু এই হাসনাত সার্জিস এরা সেনাবাহিনীর প্রধানের পতন চায় না। এরা চায় যে ওয়াকার সাহেব থাকুক, বাট ওয়াকার সাহেব যাতে এই আওয়ামী লীগকে আর পুনর্বাসনের চেষ্টা না করে। এবং ওয়াকারুজ্জামান আজকে নেত্র নিউজকে বলেছেন যে তিনি মোটেও আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করতেছেন না। হাসনাত সার্জিস নতুন দল গঠন করার পরে সেনাপ্রধানের কাছে দোয়া নিতে গেছিল, সেখানে নানান বিষয়ে পরামর্শ দেওয়ার এক ফাঁকে সেনাপ্রধান বলেন যে আমি চাই আওয়ামী লীগ নির্বাচনে আসুক। মানে যারা ভালো তারা অন্তত ঠিক আছে 2, 4, 5টা আসন হয়তো পাবে, কিন্তু তারপরেও বহির্বিশ্বকে বলতে পারবে যে দেখো নির্বাচনটা অংশগ্রহণমূলক হয়েছে। কারণ হাসিনার আমলে হাসিনা অংশগ্রহণমূলক নির্বাচন করেনি, এই কারণে তার নির্বাচন বহির্বিশ্বে স্বীকৃতি পায়নি। এখন যেহেতু গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা নতুন সরকার এসেছে এবং ইউনূস সাহেবের একটা ইমেজ আছে, সেক্ষেত্রে আওয়ামী লীগকে যদি চান্স দেই তাহলে আওয়ামী লীগ আসন আর কয়টাই পেবে? এই 2, 4, 5টা। বাট এই নির্বাচনটা বহির্বিশ্বে অ্যাকসেপ্টেবল হবে, এটা আমার মত, আমি বলেছি এখন। এবং আমি বলেছি যে তোমরা এই বিষয়টা নিয়ে বিএনপি জামাত এদের সঙ্গে তোমরা আলোচনা করো। তো এখন তারা এটাকে কিভাবে তারা এটাকে মানলে মানবে, না মানলে না মানবে, বা বিএনপি জামাত প্রফেসর ইউনূস তারা যদি মানলে মানবে, না মানলে না মানবে। এখানে তো ওয়াকারুজ্জামান, আমার তো এই ব্যাপারে কিছু বলার নাই, কারণ আমরা সেনাবাহিনী, আমরা বাংলাদেশের পলিটিক্যাল বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। এবং আমার সঙ্গে এই বৈঠকে 10 দিন পরে হাসনা তার ফেসবুকে যা বলেছেন তা অত্যন্ত মিথ্যার সমাহার, অপরিপক্ক এবং একদম হাস্যকর। আমি এই দুইজনকে আমার ছেলের মতোই দেখি এবং তারা যেই ধরনের কথা বলেছে এতে আমি অত্যন্ত ব্যথিত হয়েছি। এখন দর্শক এই হচ্ছে অবস্থা। 148 জন কমেন্ট করেছেন, আমি এত কমেন্ট পড়বো না আসলে, হাফ এন আওয়ার হয়ে গিয়েছে। এখন দর্শক আপনারাই বিচার করেন কে সত্য কথা বলতেছে, কে মিথ্যা কথা বলতেছে। সেনাপ্রধান একটু আগে সুইডিশ ভিত্তিক যে সংবাদ মাধ্যম নেত্র নিউজ, যেটার যেটার ওই সম্পাদক তাসনিম খলিল, আপনারা তাসনিম খলিলকে চিনেন, তাসনিম খলিল আমার মতো মাথায় চুল নাই, তো সেখানে ছাপা হয়েছে, আপনারা জানেন নেত্র নিউজ অত্যন্ত একটা অথেন্টিক। এবং এই নেত্র নিউজ কিন্তু আমি বলি একবার সংবাদ প্রকাশ করেছিল, এটা নিয়ে কিন্তু পিনাকি ভট্টাচার্য অনেক ভিডিও বানিয়েছিল। যেমন ইউনূস সাহেব কিন্তু খুব চুপচাপ, তিনি কিন্তু কাউকে বিশ্বাস করেন না, কাউকে মনের কথা বলেনও না। যেমন হয়েছে কি, যেমন একটা কথা বলি, যেমন আওয়ামী লীগ বা বিএনপি তারা ক্ষমতায় আসলে হয় কি, তারা তো আজীবন একসঙ্গে রাজনীতি করছে তাই না, একে অন্যকে বিশ্বাস করে। যেমন এই যে তারেক রহমান বিশ্বাস করে রিজভী ভাইকে, রিজভী ভাই মির্জা ফখরুলকে, কারণ এরা সব তো একসঙ্গেই ছিল তাই না, বছর পর বছর। তো আওয়ামী লীগের ক্ষেত্রেও তাই। কিন্তু ডক্টর ইউনূসের সঙ্গে যারা উপদেষ্টা ইউনূসের, যেমন ওই যে আসিফ নজরুল বলেন, তারপরে
আরো যারা যারা আছে, উপদেষ্টা আছে, সবাই তো বিভিন্ন জায়গা থেকে আসছে। ইউনূস সাহেবও কেউ চিনে না, তারাও ইউনূস সাহেবের চিনে না। এখন কাকে মনের কোন কথা বললে এই কথা আবার কোথায় চলে যায়, এই কারণে ইউনূস সাহেব কিন্তু কারোর সঙ্গেই কোনো মনের কথা শেয়ার করেন না, কারণ তারা তো একসঙ্গে না। দেখা গেছে যে সালেহ আহমেদ, সে ছিল এক জায়গায়, ইউনূস সাহেব ছিল বিদেশে বিদেশে, তারপরে রেজওয়ানা ছিল আরেক জায়গায়, আসিফ নজরুল ছিল বিশ্ববিদ্যালয়ে, আমাদের ফয়েজ আহমেদ তৈয়ব ভাই তিনি ছিলেন জার্মানিতে, মাহফুজ হাসান আসিফ এরা ছিল রাজপথে। এখন পরিবর্তিত পরিস্থিতিতে এরা একটা সরকার গঠন করছে, কিন্তু ওই হৃদয়ের বন্ডিংটা নাই। সবাই সৎ, সবাই বাংলাদেশের উন্নয়নে কাজ করতেছে, কিন্তু মনের কথা যে বলবে। তো এর ভিতরে এই তাসলিম খলিল গেছিল দেখা করতে ইয়ের সঙ্গে, ওই যে ডক্টর ইউনূসের সঙ্গে, আয়না ঘর নিয়ে কি হলো। কারণ আপনারা জানেন যে আয়না ঘরে বন্দি এই নিউজটা কিন্তু প্রথম প্রকাশ করেছিল নেত্র নিউজ। সেখানে ওই যে কিভাবে 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 বন্দি করে রাখা হয় আয়না ঘরের ছবি, এটা কিন্তু প্রথম আলো নেত্র নিউজ। তো সেখানে বলছিল যে গেছিল দেখা করতে ইউনূস সাহেবের সঙ্গে, যে ডক্টর ইউনূসকে বলছিল তাসলিম খলিল যে আয়না ঘর পরিদর্শন আপনি যান না কেন। তখন তিনি গোপনে তাসলিম খলিলকে বলেছেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছ থেকে আমরা সহযোগিতা পাচ্ছি না, আমরা আমাদের প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে একাধিকবার আমরা সেনা সদরে আমরা লিখিত পাঠিয়েছি যে প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করতে চান, কিন্তু সেনা সদর থেকে আমাদেরকে কোনো লিখিত পাঠানো হয়নি। তো এই রিপোর্ট যখন তাসলিম খলিল প্রকাশ করলো যে সেনাবাহিনীর অনাগ্রহের কারণেই প্রধান উপদেষ্টা ইউনূস আয়নাঘরে যেতে পারছেন না, এবং পিনাকি ভট্টাচার্য আবার এই নিউজটা নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়ে হাঁকা শুরু করে দিল, তখন সেনাপ্রধান তিনি ইউনূস সাহেবকে আমন্ত্রণ জানালেন আয়নাঘর পরিদর্শনের জন্য। ডক্টর ইউনূসও দেশি বিদেশি বিভিন্ন সাংবাদিকদের নিয়ে গেলেন, কিন্তু যাওয়ার পরে দেখলাম যে আয়নাঘরের আসলে প্রচুর পরিবর্তন হয়েছে, অনেক ওয়াল ভেঙে ফেলা হয়েছে, তারপরে দেওয়ালে দেওয়ালে যেসব মানুষের লিখে রাখতো নিজের নাম, ফোন নাম্বার, মানে অত্যাচারের কথা লিখে রাখতো, এগুলো সব রং করা হয়েছে, আগাগোড়া সব একদম পাল্টিয়ে ফেলা হয়েছে। তো আসলে কথা হচ্ছে কি, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি হাসিনার আমলে তিনি কোনো গুম, খুন, হত্যাকাণ্ড কিছুর সঙ্গে জড়িত ছিলেন না, বাট তিনি তার প্রতিবাদও করেননি, কিন্তু তিনি চুপচাপ ছিলেন। তার ফ্যামিলির অবদান আছে সেনাবাহিনীতে, তো তিনি চুপচাপ ছিলেন আর কি। এই বাট তার অধীনস্থ যারা আছে বেশিরভাগই এরা সবগুলো হচ্ছে খুনির দল। কারণ এই যে আয়নাঘর বলেন, র্যাব বলেন, টর্চার সেল বলেন, এগুলো তো আর এক দুইজন লোক চালায় নাই, গত 15-17 বছরে শত শত লোক জড়িত ছিল। তো এই লোকগুলি এখন এই সেনাপ্রধানের আন্ডারে চাকরি করতেছে, অনেকে এখনো চাকরি করতেছে, অনেকে পালিয়ে গিয়েছে, আবার বলতেছে যে সেনাপ্রধানই নাকি পালানোর সুযোগ করে দিয়েছেন। যদিও এটা সেনাপ্রধান অস্বীকার করেছেন। সেনাপ্রধানের কথা হচ্ছে যে আমি যদি পালানোর সুযোগ করেই দেই তাহলে আমি জিয়াউল আহসানকে কেন আটকালাম, তাই না? এবং লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান, এই মুজিব তো ছিল সবচেয়ে বড় খারাপ লোক, এই মুজিবকে অভিযোগ করতেছেন সবাই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই মুজিবকে পালিয়ে যেতে সাহায্য করেছেন। এখন এই মুজিব কিন্তু সেনাপ্রধানকে হাসিনা পালিয়ে যাওয়ার আগের রাতে মেরে ফেলতে চেয়েছিল। হাসিনা পালিয়ে যেদিন যায় 5 তারিখে, তার আগে 4 তারিখে সন্ধ্যায় কিন্তু এই সেনাবাহিনীর প্রধানের সঙ্গে হাসিনার একটা বৈঠক হয়েছিল। সেই বৈঠকে হাসিনা বলেছিল যে আগামীকালকে যত লাশ পড়ে পড়ুক, যত রক্ত ঝরে ঝরুক, পুলিশ সেনাবাহিনী একসঙ্গে মিলে জনগণের মানে এই আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়বে। তো এটা বলার পরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা সমস্যা নেই, আমরা সহযোগিতা করব। তখন এই আশ্বাস পেয়ে পুলিশের প্রধান মামুন খুশি, হারুন খুশি, বিপ্লব খুশি যে যাক, কালকে সেনাবাহিনী আমাদের সঙ্গে থাকবে, কালকে আমরা ঢাকা শহরে কাউকে ঢুকতে দিব না। তখন লেফটেন্যান্ট জেনারেল মুজিব এবং জিয়াউল আহসান তারা কিন্তু সেনাপ্রধান যাওয়ার পরে তারাই দুজন আবার আসছে, আবার শেখ হাসিনারে বলে যে আপা এই সেনাপ্রধানের গতিবিধি তো সন্দেহজনক। তখন শেখ হাসিনা বলেছে যে দেখো আজকে রাতেই ওয়াকারুজ্জামানকে খুন করা যায় কিনা, খুন করে তোমরা ছাত্রদের নাম দিবা যে এই ছাত্র সমন্বয়করা এই সেনাপ্রধানকে খুন করেছে। সেনাপ্রধান আবার ওয়াকারুজ্জামান এটা বুঝতে পেরে সে গোপনে চলে গেছে আরেক বাসায়,
ক্যান্টনমেন্টের ভিতরে অথবা বাইরে আমি শিউর না, একটা বাসায় চলে গিয়েছে। সেই বাসায় গিয়া সে সারা রাত্র সে না ঘুমিয়ে চুপচাপ কাটিয়ে দিছে। ভোরবেলা সে নামাজ পড়ছে, নামাজ পড়ে সে কান্নাকাটি করছে যে আল্লাহ আমার কোন পরীক্ষার ভিতর ফালাইলা। তারপর শেখ হাসিনা সকালে উঠছে, ওইটা বলছে ভাতটা রান্না করো, সেনাপ্রধান আসবে এই সেই এই। তো সেনাপ্রধান সকালে আসছে, সকালে আসার পর মানে একটু দেরি করে আসছে আর কি। এর ভিতরে ঢাকা মানে ব্যারিকেড ভাঙ্গিয়ে আসতেছে। সেনাপ্রধান নির্দেশ দিয়ে দিছে যে তোমরা কেউ অস্ত্র ধরবা না। সেনাপ্রধান সকালে সেনা সদরে গিয়ে তার অফিসে বসে নির্দেশ দিচ্ছে, প্রথম নির্দেশ হচ্ছে যে কোন সেনাবাহিনীর অফিসার একটা গুলি চালাবে না, কোন সেনাবাহিনীর অফিসার একটা গুলি চালাবে না, যাই হোক না কেন গুলি চালাবে না। কিন্তু ওদিকে আবার হারুন মামুন ওরা তো জানতো যে সেনাবাহিনী সহযোগিতা করব। ওরা তো সকাল হারুন তো খুব ভোরে চলে গেছে একদম কন্ট্রোল রুমে, মামুন কন্ট্রোল রুমে। তারা খালি ফোনে বলতেছে গুলি করো গুলি করো, অমুক জায়গায় স্যার এই জায়গায় এই সমস্যা, গুলি করে দাও, এই জায়গায় গুলি করে দাও, আমাদের সেনাবাহিনীর ব্যাকআপ আছে, ইত্যাদি ইত্যাদি। তো এর ভিতর চলতেছে জায়গায় জায়গায় সেনাবাহিনী, জায়গায় জায়গায় আপনার ওই যে পুলিশের ব্যারিকেড ভেঙে লোকজন ঢুকতেছে, আবার অনেক জায়গায় আছে আবার পুলিশ গুলি করতেছে, পারতেছে না, এরকম হচ্ছে আর কি। বাট ওরা চেষ্টা করতেছে। তো এই সময় দ্রুত পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে কন্ট্রোল রুমে যে সেনাবাহিনী তো কিছুই করতেছে না, সেনাবাহিনী তো আমাদের সহযোগিতা করতেছে না, সেনাবাহিনী তো দাঁড়িয়ে আছে, কিছু করতেছে না। এবং ঢাকা শহরের যেই কমিশনার গুলো, পুলিশ কমিশনার গুলো, ডিসি এসপি, তারা ফোন করে বলতেছে এই হারুনকে, বিপ্লবকে, মামুনকে যে স্যার গত রাতে যে পরিকল্পনা হয়েছিল প্রধানমন্ত্রীর সঙ্গে যে সেনাবাহিনী আমাদের সহযোগিতা করবে, সেই রকম কোনো পরিকল্পনাই তো হচ্ছে না। কাজেই আমরা তো পারতেছি না। আর আমাদের হাজার হাজার লাখ লাখ মানুষ, সেনাবাহিনী আমরা কি করব? তখন তারা শেখ হাসিনাকে বলছে যে সেনাবাহিনী সহযোগিতা করতেছে না। তখন শেখ হাসিনা বলছে যে ইমিডিয়েটলি ওয়াকারুজ্জামানকে এখন দেখা করতে বলো। ওয়াকারুজ্জামান তারপরে মামুন এদের দেখা করতে বলো। তখন দ্রুত ওয়াকারুজ্জামান সেখানে আসছে। আসার পরে ওয়াকারুজ্জামান বলছে যে আমাদের কিছুই করার নেই। তখন সজীব ওয়াজেদ জয় তাকে ফোন করে বলে, এই বেটা তুই কি, তোরে আমার মা সেনাবাহিনীর প্রধান বানাইছে, তুই তোর কোনো চাইনার দাম আছে নাকি, তোরে আছে নাকি, সে আছে নাকি? সে রাগ করে নাই, সে বলছে যে আপনি আপনি আমার দোষ দিয়ে তো লাভ, আপনি বোঝার চেষ্টা করেন। এই পরে তারপরে উনি তারপরে শেখ রেহানাকে ধরে দিছে। শেখ হাসিনা বলে যে শেখ হাসিনা তারও যে এসএসএফ ছিল না দেহরক্ষী, তাকে বলে যে ওয়াকারকে গুলি কর। পরে সে বলছে যে আমাকে গুলি করে মারতে পারেন, ঠিক আছে, কিন্তু আমাকে গুলি করে কি আপনি বাঁচতে পারবেন? পারবেন না তো। সুতরাং এসব গুলি মুলি বাদ দেন, মাথা ঠান্ডা করেন। ছোট আপা শেখ রেহানা আপনি একটু বোনকে বুঝান। তো এইটা বইলা অনেকে বলতেছে যে তিনি নাকি হাসিনাকে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছিলেন, কিন্তু ওয়াকারুজ্জামান নাগরিক টিভিকে বলেছিলেন যে এই কথা বলার পর তিনি সেখান থেকে বেরিয়ে গিয়েছেন এবং তিনি সেনাবাহিনীর অন্য সদস্যকে বলেছেন যে তোমরা গণভবনের নিরাপত্তা দাও। তিনি বের হয়ে যাওয়ার পরে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেন। শেখ হাসিনার ওই যে লাল টেলিফোন আছে না, সেখান থেকে ফোন করে বলছে যে আমি ইমিডিয়েটলি নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে চাই। তখন নরেন্দ্র মোদী বলছে হ্যাঁ বলেন কি। বলছে আমার আর বাংলাদেশে থাকার মতো কোনো সম্ভব না, পসিবল না, আমাকে এখনই পালাতে হবে, আপনি একটা বিমান পাঠান। নরেন্দ্র মোদী বলছেন না, বিমান পাঠালে খারাপ দেখা যায়, এটা আরেকটা দেশ, আপনি কি পারেন কোনটা বিমান নিয়ে চলে আসতে? তখন শেখ হাসিনা বলে যে আচ্ছা ঠিক আছে। তখন সে ওই বিমান বাহিনীর সঙ্গে যোগাযোগ করে, তখন বিমান বাহিনী একটা কার্গো হারকিউলিস, তখন বিমান বাহিনী বলছে ঠিক আছে আপনি তেজগাঁও বিমানবন্দরে আসেন, সেখানে ওই আমরা আপনাকে বিমানে করে নিয়ে যাব। তো সেখানে কিছু দূর অগ্রসর হওয়ার পরে দেখে যে যেই পরিমাণ মানুষ, এর যদি একবার সবাই জানে যে শেখ হাসিনা গাড়িতে আছে তো সেখানেই পিটে মেরে লাইব, কাজেই সড়ক পথে যাওয়া সম্ভব না। এই কারণে রিটার্ন ব্যাক করে আবার গণভবনে আসছে। তারপর সেনাবাহিনীর হেলিকপ্টার গণভবনে আসছে এবং এতে সেনাপ্রধান হ্যাঁ বলে নাও বলে নাই, কারণ সেনাপ্রধান যদি না বলতো সেনাবাহিনী হেলিকপ্টার তো আসতো, তাই না? সেনাবাহিনী হেলিকপ্টার আসছে, আইসা গণভবন থেকে উড়ে নিয়ে তেজগাঁও বিমানবন্দরে নিছে। সেখান থেকে একটা হারকিউলিস কার্গো প্লেনে কইরা তখন শেখ হাসিনা বলছে যে সবার আগে তুমি বাংলাদেশের আকাশ সীমা অতিক্রম করো। তো বলছে যে যদি কলকাতা যাইবেন তাহলে এই বাংলাদেশের আকাশে থাকা লাগবে 5 মিনিট, আর দিল্লি গেলে 7 মিনিট। বলছে আগে বাংলাদেশের আকাশ সীমা অতিক্রম করো এবং রাডার থেকে অফ করে যাতে কোনো কিছু ধরা না পড়ে। মানে শেখ হাসিনা এতই ভীত ছিল, শেখ হাসিনা চিন্তা করছে যে যদি
যদি এই প্লেন আবার ভূপাতিত করে দেয় কেউ, যদি প্লেনে আবার মিসাইল ছড়ে গুলি করে, তাই না, হইতে পারে না? তো এইটা করার কারণে শেখ হাসিনা খুব ভয় ভয় ছিল। শেখ হাসিনা বলছে যে আগে একদম বাংলাদেশের আকাশ সীমা থেকে দূরে সরে যাও, একদম দূরে সরে গেছে। দূরে সরার পরে ভারতের আকাশ সীমায় ঢোকার পরে তারা ওই রাডার অন করছে, অন করে বলছে যে আমরা কোন দিকে যাব। তখন ভারতীয় বিমান বাহিনী দুইটা বিমান ওই বিমানকে গার্ড দিয়ে নিয়ে গেছে। গার্ড দিয়ে নেওয়ার পর তারপর আপনি জানেন যে দিল্লিতে ওই যে রাজাজি মার্গে ছিল। পরে আবার এই শুনলাম এখন নাকি কলকাতায় আছে, কলকাতায় বাংলা ভাষাভাষী লোকজন আছে সেখানে। উম, আওয়ামী লীগের যেই সব পলাতক নেতা, এদের সঙ্গে বিভিন্ন যোগ সাজস করে কথাবার্তা বলে দেশে কিভাবে চক্রান্ত করা যায় এগুলো করতেছে। তো এটাই হচ্ছে দর্শক কথা। সেনাপ্রধান শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই জিয়াউল হাসানকে তো অনেক কষ্ট করে গ্রেপ্তার করছে, তাই না? এবং জিয়াউল হাসানের ফাঁসি হবে বলে মনে করি। জিয়াউল হাসানকে বাঁচানোর জন্য সেনাপ্রধান চেষ্টা করে নাই। এই জিয়াউল হাসান, মুজিব, শাম সহ আরো যারা যারা আছে, এরা ওই যে লেফটেন্যান্ট কর্নেল তাবরেজ টাবরেজ যারা আছে, এরা সবাই বলছে সেনাপ্রধানকে যে স্যার আপনি ক্ষমতা নিয়ে আনেন, আপনি ক্ষমতা নিয়ে আমাদেরকে বাঁচান। সেনাপ্রধান বলছে প্রশ্নই আসে না, আমি ক্ষমতা নেব না, আমি ক্ষমতা নেব না, এবং সেনাবাহিনীর রাজনীতিতে নাক গলানো উচিত না। এরপরে কিন্তু অনেক কুটু করার চেষ্টা করা হয়েছে, অনেক কিছু করার চেষ্টা করা হয়েছে। সেনাপ্রধান তিনিও তো একটা সেনাবাহিনীর প্রধান, তাই না? এখন যাকে বুঝ দিয়া যায়, যাকে সান্ত্বনা দিয়া যায়, যাকে যাকে মানে সান্ত্বনা দিয়ে দমানো যায়, যাকে বুঝ দিয়ে দমানো যায়, যাকে আবার ভয় দেখিয়ে দমানো যায়, যেভাবে যাই হোক তিনি পরিস্থিতি শান্ত করে রাখছেন। ও এর ভিতরে একটা কথা তো বলি নেই, আপনাদের খেয়াল আছে হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই যে আশুলিয়াতে আশুলিয়াতে ওই যে ওই যে ভ্যানগাড়ির ভিতরে অনেকগুলো লাশ আগুন দিয়া পুড়া ফেলালো না থানা অ্যাটাক করার সময়? তারপর সে আশুলিয়া থেকে এই পুলিশের বিশাল বড় বহর তারা রাতভর বিভিন্ন জায়গায় গুলি করলো, এবং এবং একটা গুজব ছড়াইলো যে ভারতের র আক্রমণ করছে। এক লোক বন্দুক ধরলো যে এই যে দেখেন বন্দুক, এটাতে র লেখা। সেই দিন রাতে সেদিন রাতে কুমিল্লার দিক দিয়া আপনার ভারতের প্রচুর সৈন্য, প্রায় 10-20 হাজার সৈন্য এবং প্যারাট্রুপার বাহিনী, বিমানের যে প্যারাট্রুপ বাহিনী, এগুলো সব ভারত রেডি করছে। এটা নিয়ে আবার আমি খুব ভয় ছিলাম যে কেন এটা রেডি করলো, তার মানে কি ভারত আক্রমণ করবে? তখন সেনাপ্রধানের সঙ্গে কিন্তু আমাদের সেনাপ্রধানের সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের একটা যোগাযোগ ছিল। মানে তারা প্রতি ঘন্টায় ঘন্টায় কথা বলতো। যদিও এটাকে পিনাকি ভট্টাচার্য বলতেছে যে যে কেন যোগাযোগ করে বা যোগাযোগ করবে না কেন। আহ, আমরা চাই আর না চাই, ভারত মনে করে যে বিশ্বের সমস্ত হিন্দুদের নিরাপত্তার মহান গুরু দায়িত্ব ওদের উপর অর্পিত, এবং ওই হিন্দুরা কোনো নির্যাতনের শিকার হয় কিনা। আর বাংলাদেশে যে ভারতের 3টা হাইকমিশন আছে, একটা ঢাকায় আর 2টা জানি কোন কোন জায়গায়, এই দূতাবাসের কর্মচারীরা নিরাপদে আছে কিনা এই জন্য কিছুক্ষণ পরপরই সেনাপ্রধানকে ফোন করত। এবং তাদের টার্গেট ছিল যে যদি আমাদের দূতাবাসে হামলা হয় তাহলে দ্রুত যুদ্ধ বিমানগুলো এসে প্রাটুরপাড়া নেমে তারা দূতাবাসের কর্মচারীদেরকে নিরাপদে উঠিয়ে নিয়ে যাবে। এটাই হচ্ছে ওদের চিন্তা ভাবনা, এছাড়া আর কিছু না। তারপর আমি একটু ভয় পেয়েছিলাম যে আবার আক্রমণ করে বয়নি, কারণ জানি না তো যে কি হয় না হয়। তো এদিকে তো সেনাপ্রধানের ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করতেই হতো, তাই না? এখন দেখেন, এখন আমি কিন্তু ভারতের পক্ষ নিচ্ছি না। ভারত যা করতেছে অত্যন্ত গর্হিত কাজ করতেছে। ভারত যেভাবে হাসিনাকে আশ্রয় দিয়েছে, পলাতক আওয়ামী লীগকে আশ্রয় দিয়েছে, গুজব ছড়াচ্ছে, মিথ্যা হিন্দু নির্যাতনের কাহিনী ছড়াচ্ছে, এটা এই কারণে ভারতের বর্তমান সরকার আমার কাছে ঘৃণিত। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ভারতকে ঘৃণা করতে পারি, অস্বীকার তো করতে পারি না, প্রতিবেশী দেশ তো। এখন ভারত মনে করে যে ইউনূস সরকার ভারত বিরোধী, ভারত মনে করে প্রফেসর ইউনূস ভারত বিরোধী, প্রফেসর ইউনূসকে ভারত পছন্দ করে না। এই কারণে ভারত বাংলাদেশের সঙ্গে যে সম্পর্কটা, এটা এই ওয়াকারের মাধ্যমে রাখে। যদিও এটা হওয়া উচিত না, কারণ ওয়াকারে হচ্ছে একজন সেনাপ্রধান, সে কিন্তু সরকার না, সে একটা সরকারের একটা অংশ। কিন্তু মানে বাস্তবতা হচ্ছে এটা আর কি, বাট কিছু তো করার নেই, তাই না? এই কারণে ওয়াকার সাহেব যোগাযোগ মেনটেন করে চলে। এখন এটা যদি ওয়াকার সাহেবের দোষ হয়, দোষ হতে পারে। শুধু 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 ভারতই না, আপনি যেমন দেখেছেন যে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি, তিনি এসে দেখা করেছেন ইউনূস সাহেবের সঙ্গে। ইউনূস সাহেবের সঙ্গে দেখা করার পরে তিনি গোপনে চলে গিয়েছেন ক্যান্টনমেন্টে সেনাপ্রধানের সঙ্গে দেখা করতে। কেন ভাই? সেনাপ্রধানের সঙ্গে দেখা করতে হবে কেন? তিনি গিয়েছেন।
আচ্ছা আমরা তো বলি যে আচ্ছা ভারত গিয়েছে, একই কাজ করেছে এই সিনেটর একজন ছিল না, গ্যারি পিটার্স নাকি, 4 দিন আগে আসলো, তিনি দেখা করেছেন ইউনূসের সঙ্গে, এবং ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করার পরে তিনি চলে গিয়েছেন আবার সেনাবাহিনীর প্রধানের সঙ্গে দেখা করতে। মানে এই বর্তমান প্রেক্ষাপটে সেনাপ্রধানকে ইউরোপ, আমেরিকা, ভারত সবাই একটু এক্সট্রা গুরুত্ব দিয়ে বিবেচনা করতেছে। তো এই কারণে একটা কথা বলি কি জানেন, যে আমরা হাসনাতের বক্তব্য শুনলাম, হাসনাত যা বলেছে সবকিছু অস্বীকার করেছে ওয়াকারুজ্জামান। এখন কাকে বিশ্বাস করবেন ভাই? এজন্যই বলি যে এক পক্ষের কাছ থেকে কোনো কথা শুনে কোনো মন্তব্য করা ঠিক না, কারণ সবার কাছ থেকেই শুনতে হবে। বাট আমার মনে হয় কি, আমার মনে হয় যে ষড়যন্ত্র কিন্তু থামে নাই। এই ভারত ওই আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডকে কাজে লাগিয়ে বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু একটা বিবৃতি অলরেডি দেওয়াইছে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে কিন্তু একটা কথিত মিথ্যা হিন্দু নির্যাতন নিয়ে একটা বিবৃতি দিয়েছে। তো এইসব বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ভারতের কনস্পারেসি তো থেমে নেই, এটা তো চলতেই থাকবে। ভারত এবং আওয়ামী লীগ মিলে দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করবে। এর ভিতরে আবার গুরুত্বপূর্ণ দুটি সংবাদ হলো, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শীঘ্রই আসতেছেন। আপনারা জানেন যে পাকিস্তান গরিব দেশ হতে পারে, বাট ওরা কিন্তু ভালো অস্ত্র বানায়। পাকিস্তানের শিয়ালদহে ভালো অস্ত্র তৈরির কারখানা আছে, এবং পাকিস্তান একটা পারমাণবিক সমৃদ্ধ দেশ। তো পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসতেছে খুব শীঘ্রই, এবং ডক্টর ইউনূস চীনে যাবেন। চীনের শুনলাম নাকি চীনের প্রেসিডেন্ট বিমান পাঠাবে ইউনূস সাহেবকে নেওয়ার জন্য, এবং সেখানে অনেকগুলো চুক্তি স্বাক্ষরিত হবে। এবং ধারণা করা যায় যে ইউনূস সাহেব চীনকে গিয়ে বলবেন যে যদি বাংলাদেশ ভারতের কাছ থেকে আক্রান্ত হয় তাহলে তোমরা তোমাদের সেনাবাহিনী পাঠিয়ে আমাদেরকে রক্ষা করবে, তোমরা এই ধরনের চুক্তি আমি চাই করো, এই ধরনের একটা কথাবার্তা প্রচলিত আছে। তো এই সব কারণেই মনে করেন যে ভারতের মাথা খারাপ হয়ে গেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে বলেন যে ইউনূস সরকারকে 5 বছর চাই। ভাই, একটা অনির্বাচিত সরকার 5 বছর থাকতে পারে না, এটা সম্ভব না। আপনারা এগুলো বললেন না, নির্বাচনটা হোক, যে দলই ক্ষমতায় আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, আমরা সহযোগিতা করব। এবং যদি বিএনপি তাদের কর্মীদেরকে দমন করতে না পারে, আমরা তখনও সমালোচনা করব, প্রয়োজনে আন্দোলন করব বিএনপির বিরুদ্ধে, যে তোমরা ক্ষমতায় আসছো, তোমাদের কর্মী চাঁদাবাজি করতেছে কেন। আমরা অবশ্যই বলবো। একটা জিনিস মনে রাখবেন, বিএনপি বিএনপি 100% পারফেক্ট দল না, এই দলে অনেক লোভী আছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, বিএনপির ভিতর সবচেয়ে খারাপ যে ব্যক্তিটা, ও আওয়ামী লীগের চেয়ে অনেক ভালো, ও আওয়ামী লীগের চেয়ে অনেক ভালো। কাজে আমি মনে করি যে আমরা সবাই শান্ত থাকি, আমরা কোনো ইউটিউবার বা কারো কথা দ্বারা আমরা কোনো প্ররোচিত না হই, কোনো ঘেরাও না করি, শান্ত থাকি, এবং নির্বাচনটা কোনো মতে হতে দেই। নির্বাচনটা হয়ে গেলে যেই দল ক্ষমতায় আসবে সেই দলের কাছে আমরা দাবি দেওয়াগুলো পালন করব, এবং আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ থাকি। ওয়াকার সাহেব তার নিজের মতামত দিয়েছেন, কিন্তু এই আওয়ামী লীগকে কোনো মতেই বাংলার মাটিতে আগামী 2টা ইলেকশনের জন্য রাজনীতি করতে দেওয়া যাবে না। তারা যেইভাবে জনগণের থেকে ভোটাধিকার কেড়ে নিয়েছে, ঠিক সেইভাবে আগামী 10 বছর তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এবং 10 বছর পরে সিদ্ধান্ত হবে পরেরটা পরে, তার আগে না। এই 10 বছরের ভিতরে বিচার কার্য সম্পাদন করতে হবে। কিন্তু আমরা বিএনপি, জামাত, সরকার এদের কারো ভিতরেই আসলে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো আগ্রহ দেখি না। শেখ হাসিনা জামাতকে নিষিদ্ধ করার জন্য একটা ক্লোজ করেছিল এই যে আন্তর্জাতিক অপরাধ আদালতে, যে যে আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধের বিচারও করা যাবে, আবার যুদ্ধাপরাধের দায়ে তাদের যে দল জড়িত ছিল সেই দলেরও বিচার করা যাবে। মানে জামাতকে নিষিদ্ধ করার জন্য, যাতে জামাত নিষিদ্ধ হয়, এই কারণে শেখ হাসিনা এই আইনটা করেছিল। তো সেই শেখ হাসিনার আইন দিয়ে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেত, কিন্তু আসিফ নজরুল সাহেব আবার এটাকে উড়িয়ে দিছে। আসিফ নজরুল সাহেব যে খসড়া দিয়েছে সেখানে বলছে যে ব্যক্তির বিচার করা যাবে, দলের বিচার করা যাবে না। কেন ভাই আপনি এত এত ভালো হলেন কেন? আপনি যে আওয়ামী লীগকে যে উদারতা দেখান, আওয়ামী লীগ ক্ষমতা আসলে আপনাকে ছাড়বে কোনোদিন? যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, ওই যে আজকে বলছে না শেখ হাসিনা যে 227 জনকে ফাঁসি দেওয়ার মানে মারা লাইসেন্স পেয়ে গেছি। শেখ হাসিনা যে আইন করছে সেই আইন দিয়ে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেত, সেটা না কইরা সেই আইনটা চেঞ্জ করলেন। এই যে আওয়ামী লীগকে এই মহানুভবতা দেখান, উদারতা দেখান, আওয়ামী লীগ কি সেই মহানুভবতার মূল্য দেয়? ওরা যদি আল্লাহ না করে কোনদিন ক্ষমতায় আসে, আপনি আসিফ নজরুল, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, ডক্টর ইউনুস,
এই যে হাসনাত, সার্জিস, এদেরকে এদেরকে কি বলবো আর? কাজে আওয়ামী লীগকে এত উদারতা দেখেন না। আওয়ামী লীগ আপনাদের উদারতার যোগ্য না, মানবতার যোগ্য না। অনেক কথা বললাম, পরিশেষে দর্শক একটা কথা বলি। আমাকে অনেকে ঘৃণা করেন, আমি আপনাদের ঘৃণাও মাথা পেতে নেই। শুধু একটা জিনিস মনে রাখবেন, আমার কিন্তু কোনো চাওয়া পাওয়া নাই। চাইরা না পয়সাও আমি কারো কাছ থেকে চাইও না। বিএনপি ক্ষমতা, জামাত ক্ষমতায় আসুক, আমি ভাই আমি ভাই একজন প্রবাসী, সামান্য চাকরি করি। লন্ডনে হয়তো মানে সামান্য বেতন পাই, কিন্তু ওইটা ওই বাংলাদেশি টাকায় এক্সচেঞ্জ করলে অনেক টাকা। এছাড়া কিছু না। আমার কোনো ধান্দা মান্দা কিচ্ছু নাই। আমার কথা হয়তো আপনাদের ভালো না লাগতে পারে, কিন্তু যা বলি মন থেকেই বলি। যারা আমাকে ভালোবাসেন, তাদেরকেও ধন্যবাদ, যারা ঘৃণা করেন তাদেরকেও ধন্যবাদ। কারণ সবাই যে ভালোবাসবে তা না, সবাই যে আমার কথা মতো চলবে তা না, আমার কথা মানবে তা না। কিন্তু আমি যা বলি তা ভালোর জন্যই বলি। একটু ধৈর্য ধরেন, শান্ত থাকেন, কোনো জায়গায় ঘেরাও করতে যায়েন না কারো কথা মতো, কোনো জায়গায় গরু জবাই করে জিয়াফত দিতে যায়েন না। একটু শান্ত থাকেন, ধৈর্য ধরেন, নির্বাচনটা হতে দেন। এটাই হচ্ছে কথা। আমি এটা আপনার কাছে চাই। এই যে আহ, এখন তো বললেই বলবেন যে বলি, এই যে ছোটন, অনেক বড় হয়ে যায় ভিডিও। ছোটন নামে একটা লোক, সে বর্তমানে প্রচুর ষড়যন্ত্র করতেছে। এই ছোটন চায়, এই ছোটন আবার পিনাকি ভট্টাচার্যের কাছের লোক, পিনাকি ভট্টাচার্যের সঙ্গে দেখা করে আসছে সম্প্রতি প্যারিসে গিয়া। সে চায় এই নির্বাচনটাকে বিলম্ব করতে, ইউনূস সাহেবকে ক্ষমতা আর আরো অনেকদিন রাখতে। কিন্তু ইউনূস সাহেব নিতে চায় না। ইউনূস সাহেব চায় নির্বাচন, কিন্তু তারা চায় যে ইউনূস সাহেব ক্ষমতা দীর্ঘায়িত করুক। সেখানে ছোটনরা তাদেরকে সহায়তা করবে, পিনাকি ভট্টাচার্য সহায়তা করবে। পিছনে আবার কলকাঠিনারে আমাদের লালন ভক্ত ফরাদ মাজার আর সেনাবাহিনীর সাবেক প্রধান ইকবাল করিম ভুইয়া, এগুলো কিন্তু কোনো ভালো ফল বয়ে আনবে না। এগুলোতে আপনারা কান দিবেন না। এবং আমি সরকারকে আহ্বান জানাবো যে এই ছোটনকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। এই ছোটন হচ্ছে আপনার ওই যে ওই যে আমাদের গণস্বাস্থ্যের জাফরুল্লাহ চৌধুরী ছিল না, গণস্বাস্থ্যের জাফরুল্লাহ চৌধুরী ভাই, উনি মারা গেলেন। তো এই জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরিন হক, এই শিরিন হকের বোন নাসরিন হকের স্বামী হচ্ছে এই ছোটন। এই ছোটনই কিন্তু এই 111-এর সময় তারেক রহমানকে গ্রেপ্তার করানো টরানো সবকিছুর এই কুশীলব ছিল এই ছোটন। তো এই ছোটন আবার সক্রিয় হয়েছে। এই ছোটন এখন এই পিনাকি ভট্টাচার্যের সঙ্গে মিলে এখন চায় যে নির্বাচনটাকে অনেক মানে ডিলে করাতে এবং ইউনূস সাহেবকে ক্ষমতা রাখতে, দেশে একটা অরাজকর পরিস্থিতি সৃষ্টি করতে। তো আপনারা এটা কান দিবেন না, আপনারা চুপচাপ থাকেন। আপাতত আপনারা ইলেকশনটা হতে দেন। তারপর নির্বাচিত সরকার বুঝবে দেশটাকে কিভাবে পরিচালনা করা যায়, এবং যেই দলই ক্ষমতা আসুক না কেন আমরা সেই দলকে মেনে নেব। বিএনপি আসুক, জামাত আসুক, আমরা মেনে নিব এবং আমরা সেই দলকে সহযোগিতা করব। সেই দলের কোন নেতা যদি দুর্নীতি করে, আমরা আবার রাজপথে নামবো। কিন্তু একটা অনির্বাচিত সরকার বেশি দিন থাকতে পারে না। এটা বাংলাদেশের জন্য মঙ্গলজনক না, বহির্বিশ্বে এটা মেনে নেবে না। কাজে সবাই শান্ত থাকেন এবং আপনারা নিশ্চয়ই পরিষ্কার হলেন আজকে সেনাপ্রধানের বক্তব্যে। আজকে আর আসলে কন্টিনিউ করতে চাই না। যারা এই প্রায় 52 মিনিট ধরে আমার এই লাইভ দেখছেন এবং যারা পরবর্তী দেখবেন, তাদের সবাইকে ধন্যবাদ। এবং আর মাত্র 7টা রোজা বাকি আছে। এই 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 7টা রোজা যাতে আমরা রাখতে পারি, কারণ আগামী বছর এই সময় কে বাঁচবো কে মরবো ভাই তার ঠিক নাই। গত বছর অনেককে দেখছিলাম, এই বছর রোজা নাই। দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলে হাসনাত আব্দুল্লাহ কেন আসলে এই কথাগুলো বলেছে। তিনি কি মিথ্যা বলেছেন না সত্য বলেছেন, সেটা হয়তোবা আমরা বিভিন্ন যারা হাসনাত আব্দুল্লাহকে পছন্দ করে তারা মনে করতেছে যে তিনি সত্য বলেছেন, যারা আবার সেনাবাহিনীর পক্ষে তারা মনে তিনি মিথ্যা বলেছেন। তো আসলে বাস্তবিক পক্ষে কিছু একটা হয়েছে, সেটা কিন্তু উড়িয়ে দেওয়ার মতো নয়। কারণ সেনাপ্রধান তিনি আওয়ামী লীগের লোক, এটা আমাদের মানতে হবে। এবং সেনাপ্রধান কেন 5ই আগস্ট গুলি করে না সেটা কিন্তু জাতীয় সংঘ আরো স্পষ্ট করেছে। সেটাও কিন্তু সেনাবাহিনী বিরোধিতা করেছে। সেনাবাহিনী বিরোধিতা করেছে জাতীয় সংঘের, এখন কি জাতীয় সংঘ তাহলে মিথ্যা বলেছে? না। হাসনাত আব্দুল্লাহ আমরা সেই জাতীয় সংঘের ঘটনা বিবেচনা করতে পারি। হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলেছে, এটা যেন জাতিসংঘ তুলেছে, যেটা জাতিসংঘটা সত্য হতে পারে, হাসনাত আব্দুল্লাহ সত্য। সেনাবাহিনী কখনো যেটা স্বীকার করবে না, অবশ্যই তারা এটা মানে জবাব দিবে বা মিথ্যাচার বলবে, বানোয়াট বলবে, এটাই স্বাভাবিক। এবং যারা সেনাবাহিনীর পক্ষে কাজ করে তারাও এটাকে বানোয়াট বলবে। এখন কথা হচ্ছে যে এই হাসনাত আব্দুল্লাহ যেটা বলেছে সেটা যদি বাস্তব না হয়, সেনাপ্রধান সেটা না করুক, তোমার সামনের দিনগুলো আমরা দেখতে পাবো সেনাপ্রধানের বক্তব্য ঠিক নাকি হাসনাত আব্দুল্লাহ বক্তব্য ঠিক, সেটার জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হবে।